আসসালামু আলাইকুম। ফিগারস অফ স্পিচ নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি ফিগারস অফ স্পিচ টপিকটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। ডেফিনেশন: আ ফিগার অফ স্পিচ ইজ অর্নামেন্টাল ইউজ অফ ওয়ার্ডস। অর্থাৎ উপমা বা বাক্যালঙ্কার হচ্ছে বাক্যে শব্দের অলংকারিক ব্যবহার। ফিগার অফ স্পিচ অর্থ হচ্ছে উপমা বা বাক্যালঙ্কার যা বাক্যে শব্দের অলংকারিক ব্যবহারকে চিহ্নিত করে। সহজ কথায় উপমা হচ্ছে বাক্যের শব্দের কার্যকারিতা বৃদ্ধি করতে শব্দের সাধারণ ব্যবহার থেকে বিচ্যুত হয়ে বিশেষ অর্থে ব্যবহার। তাত্ত্বিক কথাগুলো একটু কমই বোঝা যায়, তাই আপনাদের জন্য রয়েছে দুটো এক্সাম্পল। এক্ষেত্রে লক্ষ্য করলে দেখবেন, দি মস্ক হ্যাজ 7 পিলার্স। এটি একটি অর্ডিনারি সেন্স, অর্থাৎ সাধারণ সেন্সে আমরা বলতে পারি দি মস্ক হ্যাজ 7 পিলার্স, অর্থাৎ মসজিদটির 7টি পিলার রয়েছে। এই পিলারের উপরেই মসজিদটি দাঁড়ানো থাকে। তো সাধারণ সেন্সে এবং বাস্তব সেন্সে দি মস্ক হ্যাজ 7 পিলার্স এটি একটি আহ, বাস্তবতা প্রকাশ করে। কিন্তু যখন আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব যে ফেইলার ইজ দি পিলার অফ সাকসেস, অর্থাৎ সফলতায় ব্যর্থতা হচ্ছে সফলতার গাঁথনি, এই ক্ষেত্রে পিলার শব্দটি হচ্ছে একটি ফিগার অফ স্পিচ, অর্থাৎ এখানে পিলার শব্দটি ফিগারেটিভ সেন্সে ব্যবহৃত হয়েছে। তো এক্ষেত্রে পিলার এটি একটি আম, এটি একটি ধ্রুবকের মতো কাজ করে, অর্থাৎ এখানে পিলারের কোনো দৃশ্যমান কোনো বস্তু নয়। যেখানে মসজিদে 7টি পিলার একটি দৃশ্যমান বস্তু, কিন্তু এখানে যে পিলারটা রয়েছে এই পিলারটি কোনো দৃশ্যমান বস্তু নয়, এটি একটি রূপক হিসেবে এখানে কাজ করেছে। টাইপস অফ ফিগারেটিভ স্পিচ। ফিগারেটিভ স্পিচের বেশ কিছু প্রকার আছে। এখানে আমরা প্রত্যেকটি প্রকার খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। সিমিলি: দুটি ভিন্ন জাতীয় জিনিসের তুলনা এবং সর্বদাই অ্যাজ ও লাইক উল্লেখ থাকে। অর্থাৎ সিমিলি বাক্যে দুটো ভিন্ন জাতীয় জিনিসের তুলনা করে এবং এই ভিন্ন জাতীয় জিনিসের তুলনা করতে সবসময় অ্যাজ অথবা লাইক শব্দ দুটি উল্লেখ থাকে। যেমন, হি ইজ অ্যাজ ফিয়ার্স অ্যাজ এ টাইগার। সে বাঘের মতোই হিংস্র। এই ক্ষেত্রে বাঘ এবং তার সাথে তুলনা করা হয়েছে এবং এই তুলনার মাধ্যম হিসেবে ফিয়ার্স শব্দটা, এই বৈশিষ্ট্যটার ব্যবহার রয়েছে। সে এবং টাইগার বাঘের ভিতরে তুলনা করতে এক্ষেত্রে অ্যাজ শব্দটি ব্যবহার করা হয়েছে। যখন কোনো বাক্যে কোনো দুটো ব্যক্তি, বস্তু অথবা অন্য কিছুর সাথে যখন তুলনা করা হবে, তখন যদি অ্যাজ শব্দটি উল্লেখ থাকে সেক্ষেত্রে অবশ্যই বাক্যটি সিমিলির উদাহরণ হবে। আবার, হি রোয়ার্ড এট মি লাইক আ লায়ন। এক্ষেত্রে লায়ন এবং তার সাথে তুলনা করা হয়েছে, তার গর্জনের সাথে অবশ্য। লায়নের গর্জন এবং তার গর্জনের সাথে তুলনা করা হয়েছে, এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে লাইক। অর্থাৎ এস অথবা লাইক দুটো যখন সেন্টেন্সের ভিতরে থাকবে, অবশ্যই সেন্টেন্সটি সিমিলির উদাহরণ হবে। ইউর ফেস ইজ অ্যাজ আ বুক হোয়ার ম্যান ক্যান রিড স্ট্রেঞ্জ লেটার্স। অর্থাৎ তোমার চেহারা হচ্ছে এক ধরনের বই যেখানে মানুষ স্ট্রেঞ্জ শব্দগুলো দেখতে পারবে, বর্ণগুলো দেখতে পারবে। এক্ষেত্রে আহ, তার চেহারার সাথে একটি বইয়ের তুলনা করা হয়েছে এবং তুলনার মাধ্যম হিসেবে এস এস ব্যবহৃত হয়েছে। তো এই সেন্টেন্সটি অবশ্যই একটি সিমিলির উদাহরণ। নেক্সট, মেটাফোর। মেটাফোরের বেলায়ও দুটো ভিন্ন জাতীয় জিনিসের তুলনা করা হয় এবং এই তুলনার জন্য সর্বদাই অ্যাজ ও লাইক উল্লেখ থাকে না। অর্থাৎ কখনোই কখনোই মেটাফোরে অ্যাজ অথবা লাইকের উল্লেখ থাকে না। যেমন, হি ইজ এ টাইগার। সে একটি বাঘ। এক্ষেত্রে বাঘ এবং তার সাথে তুলনা করা হয়েছে এবং রূপকভাবে তার সাথে তাকে একটি বাঘ বলা হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো অ্যাজ অথবা লাইকের ব্যবহার করা হয়নি, তাই এটি একটি মেটাফোরের উদাহরণ। লাইফ ইজ এ টেইল টোল্ড বাই অ্যান ইডিয়ট। অর্থাৎ একটি বোকার দ্বারা বলা একটি গল্প হচ্ছে জীবন। এই ক্ষেত্রে জীবন আর গল্পের সাথে তুলনা করা হয়েছে
অর্থাৎ জীবনকেই গল্প বলা হয়েছে, কিন্তু এক্ষেত্রে কোনো অ্যাজ অথবা লাইকের ব্যবহার হয়নি। তাই এই বাক্য দুটি হচ্ছে মেটাফোরের উদাহরণ। মেটাফোর। সিমিলারলি, হি হ্যাজ আ হার্ট অফ স্টোন, এখানে হার্ট এবং স্টোনের তুলনা করা হয়েছে। টাইম ইজ মানি, এখানে টাইম এবং মানির তুলনা করা হয়েছে। হি ইজ দি ব্ল্যাক শিপ অফ দি ফ্যামিলি, এখানে দি ব্ল্যাক শিপের সাথে তার তুলনা করা হয়েছে। এখানে ব্ল্যাক শিপ শব্দ অর্থ হচ্ছে, ব্ল্যাক শিপ একটি ফ্রেজ, এখানে হচ্ছে খারাপ লোক, খারাপ সদস্য হিসেবে ব্যবহার করা হয়েছে, কুচক্রী হিসেবে ব্যবহার করা হয়েছে। ইউফেমিজম। ইউফেমিজম হচ্ছে রূঢ় বা অপ্রিয় বা অথবা কোনো কটু উক্তির পরিবর্তে কোমল উক্তির ব্যবহার। যেমন আমরা বাংলায় অনেক সময় বলে থাকি, লোকটি জান্নাতবাসী হয়েছে, অর্থাৎ লোকটি মারা গিয়েছে এই কথাটি না বলে আমরা বলি লোকটি জান্নাতবাসী হয়েছে। এর মাধ্যমে আমরা কোনো রূঢ় বা অপ্রিয় উক্তির পরিবর্তে আমরা কোমল উক্তির ব্যবহার করে থাকি। ইংলিশেও সেম। পাস অ্যাওয়ে ইজ এ ইউফেমিজম ফর ডাই, অর্থাৎ মৃত্যু এর পরিবর্তে আমরা ডাই শব্দটির পরিবর্তে আমরা পাস অ্যাওয়ে শব্দটি ব্যবহার করতে পারি। হি হ্যাজ পাসড অ্যাওয়ে এভাবেও বলতে পারি। আমরা এভাবেও বলতে পারি যে হি হ্যাজ গান দি ওয়ে অফ অল। হি হ্যাজ গান দি ওয়ে অফ অল, অর্থাৎ সবাই যে রাস্তায় যাবে সেও সেই রাস্তায়ই গেছে, অর্থাৎ সে মারা গিয়েছে। সিনিয়র সিটিজেন ইজ আ ইউফেমিজম ফর ওল্ড পারসন। সমাজে যারা বৃদ্ধ আছে তাদেরকে ইংলিশ কালচার অনুসারে ওরা ওল্ড পারসন না বলে ওরা সিনিয়র সিটিজেন বলে। এতে ওল্ড পারসন কিছুটা হলেও অপমানিত, কম বোধ করে, অর্থাৎ তাদেরকে যদি ওল্ড পারসন বলা হয় সেক্ষেত্রে তারা কিছুটা অপমান বোধ ফিল করে থাকে। হাইপারবোলে বা এক্সাগারেশন। আমরা এক্সাগারেশন এবং হাইপারবোলে দুটোই সেম। অপশনে যদি হাইপারবোলে থাকে আমরা হাইপারবোলে দাগাবো, অপশনে যদি এক্সাগারেশন থাকে আমরা এক্সাগারেশন দাগাবো। তবে হাইপারবোলে এবং এক্সাগারেশন দুটোই যদি থাকে সেক্ষেত্রে আমরা হাইপারবোলে ব্যবহার করব, কারণ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অনুসারে হাইপারবোলি হচ্ছে ইউনিভার্সাল। অতিরঞ্জিত উক্তি, যে উক্তির মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুকে তার প্রকৃত অবস্থার চেয়ে অপেক্ষাকৃত বেশি বড় বা খুব ছোট, খুব বেশি ভালো, খুব বেশি খারাপ হিসেবে উপস্থাপন করা হয়। অর্থাৎ তার যে বর্তমান অবস্থা ওই অবস্থাটাকে আরো বেশি ইন্টেন্স করে দেখানো হয় অথবা আরো কম ইন্টেন্স করে দেখানো হয়। যেমন 10,000 saw I at a glance, এটি ড্যাফোডিল কবিতার প্রথম লাইন। 10,000 saw I at a glance, অর্থাৎ এক নজরে আমি তোমাকে 10,000 বার দেখেছি। এক্ষেত্রে কেউই এক নজরে কাউকে 10,000 বার দেখতে পারে না। এক্ষেত্রে এটি একটি ফিগারেটিভ সেন্স, অর্থাৎ তাকে অনেক বেশি, অনেকক্ষণ ধরে সে দেখেছে, তাই এক্ষেত্রে 10,000 স শব্দ ফ্রেজটি ব্যবহার করা হয়েছে। 10,000 স আই অ্যাট এ গ্লান্স, খুব সুন্দর বাক্য। হি অ্যাট দি হোল কাউ, অর্থাৎ কেউ যখন একটু বেশি খায় তখন আমরা তাকে এভাবে বলি যে সে একটি পুরো গরু খেয়ে ফেলেছে, কিন্তু কেউই একটি পুরো গরু খেতে পারে না। অর্থাৎ সে যে বেশি খেয়েছে, এই বেশি খাওয়াকে আমরা দি হোল কাউ এটির মাধ্যমে এক্সাগারেট করেছি, তাই এই অংশটিকে বলা হয় হাইপারবোলে। এখানেও 10,000 স, এখানেও এই 10,000 স হচ্ছে হাইপারবোলে। She shed an ocean of tears, এক্ষেত্রে an ocean of tears হচ্ছে একটি হাইপারবোলে। এক্ষেত্রে an ocean of tears বলতে বোঝানো হচ্ছে যে অশ্রুর সমুদ্র। All the perfumes of Arabia will not sweeten this little hand, অর্থাৎ এই ছোট হাতটির, এখানে থিমটা হচ্ছে এমন যে একটি ছোট হাত দিয়ে যে পরিমাণ অপরাধ করা হয়েছে সেই অপরাধের ক্ষমা সম্পূর্ণ আরবের যত পারফিউম আছে সেগুলো ব্যবহার করলেও যাবে না। তো এখানে অল দি পারফিউমস অফ অ্যারেবিয়া হচ্ছে এক ধরনের এক্সাগারেশন অথবা হাইপারবোলে। অক্সিমোরন। অক্সিমোরন হচ্ছে পরস্পর বিরোধী শব্দের পাশাপাশি ব্যবহার। অর্থাৎ অনেক সময় আমরা
কোনো নির্দিষ্ট ভাবকে প্রকাশ করতে আমরা পরস্পর বিরোধী কিছু শব্দের ব্যবহার করে থাকি। যেমন ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল মানে হচ্ছে অবাস্তব এবং রিয়ালিটি মানে হচ্ছে বাস্তব। তাই এই ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি শব্দদ্বয়ের মাধ্যমে একটি অবাস্তব কিন্তু বাস্তব এমন একটি ভাবকে প্রকাশ করছে। তাই এই ভাবটি হচ্ছে অক্সিমোরন। সেম অ্যাজ ডেলিসিয়াস পয়জন, অর্থাৎ বিষ কখনো সুস্বাদু হতে পারে না। কিন্তু এখানে বিপরীত শব্দ ব্যবহার করে এক্ষেত্রে একটি ভাবকে প্রকাশ করা হয়েছে, যেটি হচ্ছে ডেলিসিয়াস পয়জন, যা এখানে অক্সিমরন হিসেবে কাজ করতেছে। আবার ওল্ড নিউজ। নিউজ কখনো পুরাতন হতে পারে না। সংবাদ সাধারণত হয় আম, বর্তমান সময়ের অথবা সাম্প্রতিক সময়ের। কিন্তু যখন আমরা বলবো ওল্ড নিউজ অর্থাৎ পুরাতন পুরাতন সংবাদ, তখন এই শব্দটি, এই ফ্রেজটি হয়ে যাবে অক্সিমোরনের একটি উদাহরণ। দেন পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে হচ্ছে এ ধরনের উক্তি দ্বারা নিষ্প্রাণ বস্তু বা গুণগত ধারণাকে জীবন্ত ব্যক্তির ন্যায় বিবেচনা করা হয়। অর্থাৎ কোনো বস্তুর ভিতরে যখন আমরা কোনো ব্যক্তির গুণাবলী ফুটিয়ে তোলার চেষ্টা করব, সেক্ষেত্রে অবশ্যই সেটি পার্সনিফিকেশনের আন্ডারে চলে যাবে। এবং এই ক্ষেত্রে কিছু উদাহরণ দেখলে আপনারা খেয়াল করবেন, ডেথ লেইস ইস আইসি হ্যান্ড অন এভরিওয়ান, অর্থাৎ মৃত্যু তার শীতল হাত সকলের উপরে রাখে। এই ক্ষেত্রে মৃত্যুর কোনো হাত নেই, কিন্তু তার বৈশিষ্ট্যকে নিরূপণ করতে এক্ষেত্রে ইটস আইসি হ্যান্ড শব্দটি ব্যবহার করা হয়েছে, ফ্রেজটি ব্যবহার করা হয়েছে। এই ফ্রেজটি হচ্ছে এক ধরনের পার্সনিফিকেশন। দি থার্স্টি আর্থ সোকস আপ দি রেইন। দি থার্স্টি আর্থ সোকস আপ দি রেইন, এক্ষেত্রে পৃথিবীকে থার্স্টি বলা হয়েছে, পিপাসার্ত বলা হয়েছে, এবং বলা হয়েছে যে সে বৃষ্টির পানিকে, বর্ষার পানিকে সে আহ, চুষে নেয়। এই ক্ষেত্রে থার্স্টি অ্যান্ড সোকস আপ এই দুটোই হচ্ছে পার্সনিফিকেশনের উদাহরণ। হার প্যাশেন্স সোন রিপ্লাইস, তার ধৈর্য খুব শীঘ্রই প্রত্যুত্তর দেয়। ধৈর্য একটি আম, একটি অবস্থা, একটি গুণ। এই গুণ কখনো প্রত্যুত্তর দিতে পারে না। তাই এক্ষেত্রে রিপ্লাইস হচ্ছে এক ধরনের পার্সনিফিকেশনের উদাহরণ। দি স্মাইলিং সিজন, উজ্জ্বল, হাস্যোজ্জ্বল একটি ঋতু। তো ঋতু কখনো হাস্যোজ্জ্বল হতে পারে না, ঋতু হাসে না। তবে এই ঋতুর বৈশিষ্ট্য নিরূপণ করতে, অর্থাৎ এই ঋতুটি, এই সিজনটি খুব সুন্দর এমন বোঝাতে সিজনের সাথে স্মাইলিং শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এক্ষেত্রে স্মাইলিং হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ, যার নাম হচ্ছে পার্সনিফিকেশন। দ্য অ্যাংরি সান, এক্ষেত্রে সূর্যকে রাগান্বিত বলে উপমা দেওয়া হয়েছে। সূর্য কখনো রাগান্বিত হতে পারে না, কিন্তু সূর্য অনেক তাপ দিচ্ছে। এই এই সেন্সটি প্রকাশ করতে আমরা অ্যাংরি শব্দটি ব্যবহার করে থাকি। তাই এখানে অ্যাংরি হচ্ছে এক ধরনের পার্সনিফিকেশন। দি থ্রেটনিং স্কাই, অর্থাৎ এক্ষেত্রে স্কাই কখনো থ্রেট করতে পারে না, তাই এক্ষেত্রে থ্রেটেনিং হচ্ছে পার্সনিফিকেশন। দি হ্যাপি পিরিয়ড, একটি আম, খুশিময়, একটি আনন্দময় সময়। সময় কখনো আনন্দময় হতে পারে না, এক্ষেত্রে সময়টি খুব ভালো যাচ্ছে এটি বোঝাতে হ্যাপি শব্দটি ব্যবহার করা হয়েছে। অ্যাপোস্ট্রফি, এ ধরনের উক্তি দ্বারা লেখকরা কোনো প্রাণহীন বস্তু বা গুণগত ধারণাকে জীবন্ত ব্যক্তির ন্যায় অনুপস্থিত ব্যক্তিকে উপস্থিত ব্যক্তির মতো সম্বোধন করে। এটি এক ধরনের পার্সনিফিকেশন। অর্থাৎ পার্সনিফিকেশনের একটি বৈশিষ্ট্য বা প্রকার হচ্ছে অ্যাপোস্ট্রফি। এক্ষেত্রে সলিটিউড হোয়ার আর ডাই চার্মস, অর্থাৎ একাকিত্ব তোমার বৈশিষ্ট্য কোথায়। এখানে একাকিত্ব একটি বস্তু বা একটি ধ্রুব বিষয়, যেটি আম, যেটি কোনো বাস্তবে কোনো এর বাস্তবতা নেই। তাই সলিটিউডকে যখন ডাকা হবে, কল করা হবে, সেক্ষেত্রে সলিটিউড হবে এক ধরনের অ্যাপোস্ট্রফির উদাহরণ। সাধারণত অ্যাপোস্ট্রফির সাথে একটি বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাই সলিটিউড এক্ষেত্রে এক ধরনের অ্যাপোস্ট্রফি। ডেথ, দি পুয়ার ম্যানস ফ্রেন্ড অ্যান্ড দি বেস্ট, এক্ষেত্রে ডেথকে ডাকা হয়েছে, কিন্তু ডেথ এখানে উপস্থিত নয়, তাই এটি একটি অ্যাপোস্ট্রফি। ও টাইম, ও লাইফ, ও ওয়ার্ড, এক্ষেত্রে টাইম, লাইফ
এবং ওয়ার্ড তিনটেই অ্যাপোস্ট্রফির উদাহরণ, কারণ এক্ষেত্রে তিনটার একটি উপস্থিত নেই কিন্তু তাদেরকে ডাকা হয়েছে। অ্যালিটারেশন। অ্যালিটারেশন হচ্ছে একটি শব্দে প্রারম্ভে বসা একই বর্ণের দ্বারা গঠিত শব্দের পুনরাবৃত্তি, অনুপ্রাস বা ব্যঞ্জন পুনরাবৃত্তি। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অ্যালিটারেশনে যে পুনরাবৃত্তিটা হয়, এই পুনরাবৃত্তি সবসময় ব্যঞ্জন বর্ণের হয়ে থাকে, ব্যঞ্জন ধ্বনির হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে 5 miles, 5 miles মেন্ডারিং উইথ মেজি মোশন। এক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডের শুরুতে একই ধরনের কনসোনেন্ট ব্যবহার করা হয়েছে। যেমন মাইলসের এম, মেন্ডারিং এর এম, মেইজির এম, মোশনের এম, অর্থাৎ চারটি পরাপর শব্দ শুরুতেই এম ব্যবহার করা হয়েছে। এখানে 5 এর এফ প্রিন্টিং মিস্টেকের কারণে, এডিটিং মিস্টেকের কারণে মার্কড হয়েছে, এখানে এটি অ্যালিটারেশনের উদাহরণ না। পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পিপার্স। এক্ষেত্রে প্রত্যেকটি ওয়ার্ডে সেম কনসোনেন্ট, সেম ব্যঞ্জন বর্ণ রিপিট হয়েছে, তাই এই শব্দগুলো হচ্ছে অ্যালিটারেশনের উদাহরণ। স্ট্রং স্ট্রং ম্যান স্ট্রাগলিং উইথ দি স্টর্ম অফ ফেট। এক্ষেত্রে স্ট্রং হবে স্ট্রং ম্যান স্ট্রাগলিং উইথ দি স্টর্ম অফ দি ফেট। এখানে স্ট্রং, স্ট্রাগলিং এবং স্ট্রং তিনটা শব্দেই এস বারবার এসেছে, পুনরাবৃত্তি হয়েছে। এক্ষেত্রে আর একটা নিয়ম আছে, একটি বাক্যে যখন দুই বা ততোধিক শব্দের পুনরাবৃত্তি হয় তখন সেটিকে অ্যালিটারেশন বলা হয়। অর্থাৎ দুই অথবা দুইয়ের কম হলে সেক্ষেত্রে ওটা অ্যালিটারেশনের উদাহরণ হবে না। উইলফুল ওয়েস্ট মেক্স ওফুল ওয়ান্ট। এই ক্ষেত্রে ওয়ান্ট, ওফুল, ওয়েস্ট, উইলফুল চারটি ওয়ার্ডই ডাব্লিউ বারবার এসেছে। যদিও ডাব্লিউ কে হাফ কনসোনেন্ট বলা হয়, তবু এখানে ডাব্লিউ কাউন্ট হবে অ্যালিটারেশনে। allow a load of learning lumbering in his head। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করলে দেখবেন যে এল, 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 তিনটা এল পরপর এসেছে এবং এইচ, এইচ পরপর এসেছে। যদিও এখানে হিজ হেড অ্যালিটারেশনের উদাহরণ নয়। এক্ষেত্রে লোড অফ লার্নিং, লাম্বারিং এই তিনটে ওয়ার্ড হচ্ছে অ্যালিটারেশনের উদাহরণ। রাউন্ড দি রাগড রক্স দি র্যাগড রাস্কেল র্যান। এগুলো সবই কোনো ইংলিশ পোয়েমের উদাহরণ, তাই এগুলোর অর্থের সামঞ্জস্য নাই থাকতে পারে, তবে এগুলো লিটারারি টার্মে ব্যাখ্যা করা যায়। রাউন্ড দি রক্স দি রেসড রাস্কেল র্যান। এক্ষেত্রে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতেই আর 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 5টি আর রয়েছে, 6টি আর রয়েছে, তাই এটি একটি অ্যালিটারেশনের উদাহরণ। আইরনি। আইরনি হচ্ছে এক ধরনের উক্তি যা দ্বারা যা বলা হয় তার প্রকৃত অর্থ সম্পূর্ণ বিপরীতধর্মী হয়। অর্থাৎ বাক্যে যেটি বোঝানো হয়েছে সেটি সম্পূর্ণ বিপরীতধর্মী একটি অর্থ এক্ষেত্রে প্রকাশ পায়। সেইং হোয়াট আ বিউটিফুল ডে ডিউরিং আ স্টর্ম। অর্থাৎ যখন আহ, বন্যা হয় বা অতিরিক্ত বর্ষা হয় তখন যদি আমরা বলি আহ কি সুন্দর দিন, না, তখন এই বিষয়টি আইরনি হয়। অর্থাৎ কোনো স্টর্মি ডেতে, কোনো ঝড়ো হাওয়ার দিনে আমরা ওই দিনটাকে কখনো সুন্দর দিন বলি না, তাই এটি আইরনি বলা হয়। ও গ্রেট অ্যানাদার ট্রাফিক জ্যাম। ও গ্রেট এক্ষেত্রে আমরা অনেক সময় জ্যামে পড়লে বলতে থাকি আহ কি ভালো, আবার ট্রাফিক জ্যামে পড়লাম। তো এই ক্ষেত্রে ও গ্রেট একটি আইরনির উদাহরণ, পুরো সেন্টেন্সটি একটি আইরনির উদাহরণ। কলিং আ ফ্যাট ম্যান স্লিম লাইক অ্যান এলিফ্যান্ট। অর্থাৎ আমরা যদি একটি মোটা স্থূল মানুষকে বলি যে আম, হাতির মতো চিকন, হাতির মতো স্লিম, তখন ওই বাক্যটি, এই তুলনাটি হচ্ছে এক ধরনের আইরনি। অর্থাৎ বাক্য দ্বারা যেটি বাক্যের সরাসরি অর্থ যেটি হয়, এটির প্রকৃত অর্থ এর সম্পূর্ণ বিপরীতধর্মী হয়ে থাকে। কিছু প্র্যাকটিস। মেটাফোর ইনভলভস ইমপ্লিসিট কম্পারিজন। এই প্রশ্নটি, এখানে প্রতিটি প্রশ্নই বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখবেন আপনারা। মেটাফোর ইনভলভস ইমপ্লিসিট কম্পারিজন। ইমপ্লিসিট কম্পারিজন হচ্ছে
গোপন গোপন তুলনা, অর্থাৎ যে তুলনাটি সরাসরি দেখানো হয় না। যেমন মেটাফোরে যেমন আমরা কোনো লাইক, অ্যাজ অথবা কোনো বৈশিষ্ট্যর ব্যবহার করি না। যেমন আমরা যদি বলি হি ইজ এ লায়ন, এক্ষেত্রে কিন্তু আমরা বলি না যে সে লায়নের মতো সাহসী। আমরা এভাবেই বলি যে সে লায়ন, সে সিংহ। তো এক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা রয়েছে এটি গুপ্ত রয়েছে, লুকায়িত রয়েছে। তাই এক্ষেত্রে ইমপ্লিসিট শব্দটা ব্যবহার করা হয়েছে। ইমপ্লিসিট শব্দের অর্থ হচ্ছে গুপ্ত বা লুকায়িত। The repetition of beginning consonant sound is known as alliteration. Alliteration আমরা পড়েছি যে বাক্যে দুই বা ততোধিক শব্দে একটি ব্যঞ্জন বর্ণ বারবার রিপিট হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে alliteration. I wandered lonely as a cloud is an example of a simile. এক্ষেত্রে তুলনা করতে as শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই এক্ষেত্রে lonely as a cloud ফ্রেজটি হচ্ছে এক ধরনের সিমিলি। jaws of death is an example of personification. মৃত্যুর কোনো হাত নেই, তাই আমরা বলতে পারবো না jaws of death, কিন্তু মানুষের হাত আছে। তো এক্ষেত্রে ডেথ মৃত্যুর সাথে মানুষের সাথে তুলনা করা হয়েছে, তাই এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে পার্সনিফিকেশন। নোন সিক্রেট, এক্ষেত্রে নোন এবং সিক্রেট দুটো বিপরীতধর্মী শব্দ। নোন শব্দের অর্থ হচ্ছে পরিচিত, সিক্রেট শব্দের অর্থ হচ্ছে গোপন। এখন কিছু কিছু গোপন বিষয় রয়েছে যেগুলো সবাই জানে কিন্তু তারপরও গোপন, ওই ক্ষেত্রে নন সিক্রেট ব্যবহার করা হয়। তো নন সিক্রেট ফ্রেজটি একটি অক্সিমোরনের উদাহরণ। ইয়াথ লাইক সামার মর্ন ড্যাশ ক্যান বি অ্যান এক্সাম্পল অফ সিমিলি। এক্ষেত্রে ইয়াথ লাইক সামার মর্ন, এক্ষেত্রে লাইকের ব্যবহার করা হয়েছে আহ, যৌবনের সাথে সামার মর্নের তুলনা করতে, অর্থাৎ গ্রীষ্মের সকালের সাথে যৌবনের তুলনায় আমরা লাইক শব্দটি ব্যবহার করেছি, তাই এটি হচ্ছে একটি সিমিলির উদাহরণ। ফ্রাইলিটি, এখানে স্পেলিংটা একটু ভুল রয়েছে। ফ্রাইলিটি থাই নেম ইজ ওমেন, এখানে ফ্রাইলিটি দি নেম থাই নেম ইজ ওমেন, অর্থাৎ বিভৎসতা তোর নাম হচ্ছে মহিলা। অর্থাৎ বিভৎসতাকে মহিলার নামের সাথে তুলনা করা হয়েছে। এখন মূলত এখানে মহিলার সাথে তুলনা করা হয়েছে ফ্রাইলিটির, তাই এক্ষেত্রে এটি হচ্ছে এক ধরনের পার্সনিফিকেশন, অর্থাৎ ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, তাই এটি হচ্ছে পার্সনিফিকেশন। ফ্রি মার্কেট ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিমোরন, অর্থাৎ এক্ষেত্রে মার্কেট কখনো ফ্রি হয় না। অর্থাৎ ফ্রি এবং মার্কেট দুটো সম্পূর্ণ ভিন্ন ধর্মী শব্দ যা একটি ভাব প্রকাশ করতে ব্যবহার করা হয়েছে, তাই এক্ষেত্রে ফ্রি মার্কেট হচ্ছে অক্সিমোরনের উদাহরণ। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা ফিগারস অফ স্পিচ সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পেরেছেন। যদি কোনো টপিকে একটিও ক্লিয়ারিফিকেশন না হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।